আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম হচ্ছে ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। মূলত হচ্ছে গিয়ে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। যদি আপনি এর আগের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যখন আমরা পণ্য ক্রয় করব, তখন আসলে এর জাবেদা আমরা কিভাবে জাবেদার বইটি লিপিবদ্ধ করব, লেনদেনগুলোকে আমরা খুব সুন্দরভাবে কিভাবে জাবেদা লিপিবদ্ধ করতে পারবো। তো আজকে হচ্ছে মূলত আমাদের ৪র্থ ক্লাস। আমি প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করি ৩ টা, ৪ টা, ৫ টা লেনদেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। যাতে করে হচ্ছে গিয়ে বিষয়টা আপনারা আরো সহজে কিন্তু বুঝতে পারেন। তো আমি প্রত্যেকটা ক্লাসে যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি যেভাবেই পণ্য ক্রয় করেন না কেন, আমার ক্রয় হিসাবই কিন্তু ডেবিট হবে। সো কেন ক্রয় হিসাব ডেবিট হবে? এটার কারণ হচ্ছে খুবই সিম্পল। কারণ আমাদের অ্যাকাউন্টিং এ আমরা কিন্তু পণ্য-দ্রব্য নামে আসলে হিসাব খুলি না বা পণ্য-দ্রব্য নামে কোনো হিসাব খোলা হয় না। যার জন্য আমরা ক্রয় হিসাবকেই কিন্তু ডেবিট করি। এরপরে নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক চেকের মাধ্যমে কিনলে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আপনি বাকিতে রাখেন তাহলে আপনার হচ্ছে গিয়ে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। যদি আপনি বিলের মাধ্যমে কিনেন তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এটা খুবই সিম্পল। এই জিনিসটাই হচ্ছে মূলত থিম। এটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো। এর মধ্যে এখন দেখা গেছে কখনো আপনি যেই পণ্যটা কিনেছেন তার অর্ধেক টাকা নগদে দিয়েছেন, অর্ধেক টাকা ব্যাংক চেকের মাধ্যমে দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক ক্রেডিট আবার নগদও ক্রেডিট। আবার দেখা গেছে কখনো আপনি কিছু টাকা নগদে দিয়েছেন, কিছু টাকা ব্যাংকে দিয়েছেন, আবার কিছু টাকা বাকিতে রেখেছেন। তাহলে যতটুকু নগদে দিয়েছেন তখন নগদ ততটুকু ওই পরিমাণ টাকা নগদ থেকে আমরা ক্রেডিট করব। ওই পরিমাণ টাকা ব্যাংক থেকে যেই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে দিয়েছি, ওই পরিমাণ টাকা আমরা ব্যাংক থেকে ক্রেডিট করব। আর যেটা আমরা বাকি রেখেছিলাম, সেটা আমরা হচ্ছে গিয়ে পাওনাদার বা প্রদেয় হিসাব লিখব। পাওনাদার বা প্রদেয় হিসাব লেখার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ওখানে উল্লেখ করা থাকে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামই কিন্তু লিখবেন। তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার আর বুঝতে অসুবিধা হবে না। তো খুবই সহজ কিন্তু বিষয়গুলো। এখন এটা কখন আসলে জটিল হয়ে যায়? জটিল হয়ে যায় যখন এখানে বাট্টা চলে আসে। এখানে হচ্ছে গিয়ে ভ্যাট চলে আসে। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ক্ষেত্রে আমরা একটু ঘাবড়ে যাই বা আমাদের মধ্যে ভয় কাজ করে যখন এখানে পরিবহন থাকে। তো আমি চেষ্টা করছি যে বিভিন্ন লেনদেনগুলোকে আমি আপনাদের সামনে বিভিন্ন পরীক্ষাতে আসছি বিগত বছরগুলোতে। এরকম লেনদেনগুলোকে আমি খুঁজে বের করে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যাতে করে আপনাদের ভয়টা এট লিস্ট চলে যায়। তবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এখানে প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। আপনাকে প্রত্যেকদিন কম করে হলেও ০.৫ ঘন্টার জন্য হলেও এটা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন না পারলে অন্তত ২ দিন পরে হলেও একবার করতে হবে। না হলে কিন্তু আপনি ভুলে যাবেন। সো অ্যাকাউন্টিং হচ্ছে গিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করা যায়। আজকেও আমরা কিছু লেনদেন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আগে দেখে নিই জাবেদার ঘর মোট কয়টা? জাবেদার ঘর মোট ৫ টা। তারিখ, হিসাবের নাম, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপরে আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি তারা হয়তো প্রশ্ন করবেন যে, "স্যার আমরা কি লিখব?" আপনারা লিখবেন হচ্ছে ডেট, তারপর হচ্ছে পার্টিকুলারস বা অ্যাকাউন্টস টাইটেল যার যেটা খুশি, লেজার নাম্বার পুরোটা দেওয়ার দরকার নাই। জাস্ট এল দিয়ে রাখলেই হবে। এলএন বা কিছু একটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে করেই ৫ টা ঘর আপনারা সাজাবেন। এটাই হচ্ছে মূলত আমাদের জাবেদার ঘর। এখন আমি ১ম যে লেনদেনটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে আসিফের নিকট হতে ৳৫০,০০০ র পণ্য ক্রয়, পরিবহন খরচ ৳১,০০০। সো ১ম থিমটা হচ্ছে আমরা আসিফের কাছ থেকে পণ্য ক্রয় করেছি। কিন্তু এখানে নগদ, বাকি কোনো কিছুই বলা নাই। কিন্তু আসিফের নাম বলা আছে। সো আমি নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা আমরা এর আগেও এরকম লেনদেন নিয়ে আলোচনা করেছি। যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তখন আমরা ধরেই নিই এটা বাকিতেই হয়েছে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর আসিফ হিসাব ক্রেডিট। এখন অনেকেই বলবেন, "ভাই আমি লিখব হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট" হবে। পদেয় হিসাব ক্রেডিট তাও হবে। কিন্তু নাম উল্লেখ করা থাকলে নামটা লেখাটাই ভালো। এখন এবার তো ভাই পরিবহন আসছে। তো পরিবহন কি হবে? পরিবহন কত? ৳১,০০০। সো আমরা জানি যে পরিবহন যদি থাকে তখন কিন্তু পরিবহন হিসাবটা কিন্তু কি হয়? পরিবহন হিসাবটা কিন্তু আমাদের সাথেই আমরা পরিবহনের টাকাটা দিয়ে দিই। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা সবসময় সাথেই দিয়ে দিই তা না। অনেক ক্ষেত্রে বাকিও থাকে। কিন্তু আমরা তো পরিবহনের টাকাটাকে আমরা ধরে নিব যে সাথে দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব ক্রয় হিসাব ডেবিট আর পরিবহন একটা খরচ।
তো যখন আমার খরচ বৃদ্ধি পাবে কি হবে? ডেবিট না ক্রেডিট? নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো ওই খরচের নাম কি? পরিবহন। এটাকে বলা হয় আন্তঃপরিবহন। তাহলে আন্তঃপরিবহন হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে আমাদের পাওনাদার হিসাব ক্রেডিট বা আসিফ যেহেতু বলা আছে, আসিফ হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন অনেকেই আমরা যে কাজটা করি যে এটাকে আমরা আসিফের সাথেই যোগ করে রাখি। তাহলে কি ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আসিফ থেকে কিনছি যদি এখানে শর্তে মেনশন করা না থাকে যে পরিবহনের টাকাটা আসিফ দিবে, তাহলে আমি কেন আসিফের সাথে এটাকে যোগ করে ঝামেলা করার চেষ্টা করব? আমার পণ্য আমি নিয়ে আসতেছি, খরচের টাকাটা তো আমিই দিব। আর এখানে কিন্তু পরিবহনের টাকাটা আমরা বললাম যে লেবারের টাকাটা কিন্তু বাকি খুব কমই হয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবেই দেখাবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে কি দেখাবো? ক্রয় ডেবিট, আন্তঃপরিবহন হিসাব ডেবিট, আসিফ হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন আসিফ বা আন্তঃপরিবহন কত টাকা? যত টাকার পণ্য ক্রয় করেছিলাম, ৳৫০,০০০। আর নগদান আমি কত টাকা ক্রেডিট করব? ওই যে পরিবহনের ৳১,০০০। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরের লেনদেনটা হচ্ছে সুমনের নিকট হতে ৳৮০,০০০ পণ্য ক্রয় করে ৳৫০,০০০ ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। পরিবহন খরচ ৳১৫০০। খুবই সিম্পল। যেহেতু আমরা সুমনের কাছ থেকে পণ্যটা ক্রয় করেছি, তাহলে আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? পুরা টাকাটাই ৳৮০,০০০। ক্রয় হিসাব ডেবিট ৳৮০,০০০। এর মধ্যে আমরা ব্যাংকের মাধ্যমে দিয়েছি ৳৫০,০০০। তো ব্যাংক হিসাব ক্রেডিট ৳৫০,০০০। ৳৮০,০০০ র পণ্য কিনলাম, ৳৫০,০০০ দিলাম। বাকি ৳৩০,০০০ তাহলে কি হলো? এটা কি দিব না? দিব। কিন্তু ওটা বাকি রাখা হয়েছে। সো সুমন হিসাব ক্রেডিট ৳৩০,০০০। এখন এখন যদি আপনি বলেন যে আমি পাওনাদার লিখব, কোন প্রবলেম নাই। পাওনাদার লিখতেই পারেন। কিন্তু চেষ্টা করবেন পাওনাদারের সামনে ব্র্যাকেট করে সুন্দর করে সুমন লিখে দেওয়ার জন্য। আবার কেউ যদি বলেন যে ভাই আমি পাওনাদার, আমার মনে থাকে না আমি শুধু সুমন হিসাব লিখব। তাও হবে, কোন বিষয় না। তো তাহলে আমাদের এইটা আমরা বুঝলাম। আমাদের জাবেদাটা আমরা বুঝলাম। এখন পরিবহনের টাকাটাও তো আছে। পরিবহন ৳১৫০০। এবার কি হবে? সো আমাদের পুরো জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট ৳৮০,০০০, পরিবহন এটাকে আমরা বলি আন্তঃপরিবহন মানে নিয়ে আসতে খরচ হয়েছে। সো আন্তঃপরিবহন হিসাব ডেবিট ৳১৫০০, ব্যাংক হিসাব ক্রেডিট আমাদের ব্যাংকের টাকা কমে গেছে। ব্যাংক হিসাব ক্রেডিট ৳৫০,০০০। যেহেতু আমাদের ডেবিট গুলা সব লেখা শেষ, এবার আমরা ক্রেডিট গুলা লিখব। ব্যাংক হিসাব ক্রেডিট ৳৫০,০০০। আমরা কার কাছ থেকে কিনেছিলাম? সুমনের নাম বলা আছে। সুমন হিসাব ক্রেডিট ৳৩০,০০০। সো আমাদের ৫০,০০০ আর ৩০,০০০ ৮০,০০০ হলো। আর বাকি যেই ৳১৫০০ পরিবহনের আমাদের ডেবিটে আছে, এটা তো আবার আমাকে ক্রেডিটেও দেখাতে হবে। ক্রেডিটে আমি এটাকে নগদে দেখাবো। অনেকেই আবার ওই ব্যাংকের সাথে যোগ করে দিবেন। দেখেন ৳১৫০০ র জন্য কেউ চেক নেয় না। পরিবহনের টাকা লেবাররা কিন্তু চেক নিবে না। হ্যাঁ, নিতে পারে বিগ অ্যামাউন্ট যখন হয় বা বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যখন হয় তখন নেয়। কিন্তু ওটা মেনশন করা থাকবে। এক্ষেত্রে আমরা এটাকে নগদেই দেখাবো যে নগদান হিসাব ক্রেডিট ৳১৫০০। এখন যদি কেউ বলেন যে আমি আলাদা, আলাদা করে দেখাইতে চাই। আমি একসাথে দেখাবো না। আমি আলাদা করে দেখাবো। ধরেন আমি ১ম এ দেখাবো হচ্ছে আ ক্রয় হিসাব ডেবিট ৳৮০,০০০, ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট ৳৫০,০০০ আর হচ্ছে সুমন হিসাব ক্রেডিট ৳৩০,০০০। আমি এটার জন্য একটা জাবেদা করব। আবার পরিবহনের জন্য আমি একটা করব। আন্তঃপরিবহন হিসাব ডেবিট ৳১৫০০ আর নগদান হিসাব ক্রেডিট ৳১৫০০। তাহলে কি হবে? জি হবে, তাহলেও হবে। আপনি আলাদা করেও দেখাতে পারেন, আবার একসাথেও দেখাতে পারেন। ২ টাই কিন্তু রাইট। সো ভুল হবে না। এরপরে হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় ৳১,০০,০০০। আ পরিবহন এখানে শুধু বহন খরচ বলা আছে। এটা কিন্তু মনে রাখবেন। অনেক ক্ষেত্রে পরিবহন থাকে, শুধু বহন থাকে বা ভাড়া বলা থাকে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো। তো ঘাবড়ানোর কিছু নাই। যখন আপনি পণ্য কিনে নিয়ে আসতেছেন এটাকে আন্তঃপরিবহনই বলে। বিলের মাধ্যমে আমরা এখানে পারচেজ করেছি ৳১,০০,০০০ র পণ্য। তো যেভাবেই আমরা পারচেজ করি না কেন আমাদের পারচেজ ডেবিট বা ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমরা বিলের মাধ্যমে কিনেছি এটাকে বলা হয় প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিলের আরেকটা নাম হচ্ছে প্রদেয় নোট। সো নোট লিখলেও হবে, বিল লিখলেও হবে। তাহলে এটা জার্নালটা খুবই সিম্পল। আমরা ১ম লিখব হচ্ছে কি প্রদেয় বিল হিসাব, ১ম আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ৳১,০০,০০০ আর পরিবহন মানে আন্তঃপরিবহন হিসাব বা শুধু পরিবহন লিখলেও হবে। আন্তঃপরিবহন হিসাব ডেবিট ৳২,০০০। এরপরে প্রদেয় বিল হিসাব ক্রেডিট ৳১,০০,০০০ আর যেহেতু ৳১,০০০ আমরা নগদেই ধরে নিব, ৳২,০০০ নগদেই ধরে নিব। তো নগদান হিসাব ক্রেডিট ৳২,০০০। এখন আবার ওই যে আগের কথা আমি আলাদা করে দেখাইতে চাচ্ছি, আলাদা দেখালেও হবে। ভুল কিন্তু হবে না। আপনি চাইলে আলাদাও দেখাতে পারেন, আবার একসাথেও দেখাতে পারেন। তবে আমি সাজেস্ট করব একসাথে দেখার জন্য। একসাথে দেখাইলে একটা ব্রাউজারের মধ্যেই কিন্তু কাজটা হয়ে গেল। রিয়াল লাইফ এ কিন্তু আপনাকে আর ২ টা ব্রাউজার তৈরি করার সুযোগ নাই।
আমরা যখন প্র্যাকটিক্যালি রিয়াল লাইফ এ কাজ করবেন, তখন আপনাকে কিন্তু এটা একটা বাউচারেই দেখাতে হবে। তো এভাবে করেই কিন্তু আমরা লেনদেনগুলো কিন্তু আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন এখন তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা কি লিখব? কারণ এটার জন্য আপনারা লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। বিলের মাধ্যমে পণ্য ক্রয় ৳১,০০,০০০। এটার জন্য আপনারা লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট, তারপর হচ্ছে ক্যারিজ ইন ডেবিট ৳২,০০০, তারপর হচ্ছে আ নোটস পেয়েবল ক্রেডিট ৳১,০০,০০০ আর ক্যাশ ক্রেডিট ৳২,০০০। আবার এইভাবে করেই প্রত্যেকটাতে আপনারা কিন্তু লিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।